অভয়ের মা বাবা কিন্তু নিজের সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি না। সুপ্রিম কোর্টে যাওয়ার মতো অভয়ের মা বাবার একার পক্ষে সম্ভব ছিল না, যদি নাকি ওদেরকে গাইড করে থাকে। কে গাইড করছে, কারা গাইড করছে আপনিও জানেন। কোনো বিশেষ রাজনৈতিক দল হতে পারে, সেটা বামপন্থী, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। বেঙ্গল নিউজ গ্রাফের সকল দর্শকদের স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব মূলত এসএসসি এবং এসএসসি চাকরি বাতিলের যে শুনানি সুপ্রিম কোর্টে ছিল সেটি আবার মুলতবি হলো এবং পরবর্তী যে ডেট দেওয়া হয়েছে 15ই জানুয়ারি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন সুপ্রিম কোর্টেরই আইনজীবী সুরজিৎ সাহা। সুরজিৎ বাবু, আপনাকে বেঙ্গল নিউজ গ্রাফে স্বাগত। নমস্কার। নমস্কার, আপনাকে নমস্কার জানাই। এই যে বিষয়টা আবারও ঘটলো, এর আগেও আমরা দেখেছি বারবার শুনানি হচ্ছে কিন্তু ডেট পিছোচ্ছে। 15ই জানুয়ারি আবার ডেট দেওয়া হলো। প্রায় 26,000 চাকরি প্রার্থী তারা দিনের পর দিন রাস্তায় বসে, যোগ্য অযোগ্য সেটা পরের বিষয়, তারা তাদের দাবিতে এবং তারা তাদের ন্যায্য বিচারের দাবিতে রাস্তায় বসে বারবার ডেট পিছোচ্ছে। কি বলবেন? ডেট পিছোচ্ছে এটা তো আমি বলতে পারি না। ডেটটা কেন পিছোচ্ছে তার কারণটা আপনিও খুব ভালোভাবে জানেন। তবে নতুন চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছ থেকে আমাদের নতুন আশার আলো গোটা ভারতবাসী, কেন গোটা পশ্চিমবঙ্গবাসী দেখেছিল। এর আগে জাস্টিস চন্দ্রচূড় স্বনামধন্য ব্যক্তি এবং উনি যে কাজটা করে গেছেন, ওনার অসমাপ্ত কাজটা সমাপ্ত করবে জাস্টিস খান্না। এটা যদি আপনারা ভেবে থাকেন বা করতে পারবেন তাহলে আপনার মূর্খের স্বর্গে বাস করছেন। কারণ আমি উইথ ডিউ রেসপেক্ট টু দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, যদি কোনো কন্টেম্প্ট খাই আমি আমারটা বুঝে নেব। প্রশ্নটা হচ্ছে ওনার হাতে মাত্র 6 মান্থসের টেনিওর ফার্স্ট অফ অল। তাহলে অনারেবল জাস্টিস খান্নার কাছে, সঞ্জীব খান্নার কাছে রয়েছে 13th May 2025 ওনার টেনিওর। উনি 11th নভেম্বর উনি ওথ নিয়েছেন। তাহলে অলরেডি একটা মাস চলে গেছে। আজকে যে উনি ফার্স্ট শুনানি করলেন, এটা অ্যাকচুয়ালি শুনানি ছিল না, জাস্ট এটা বেঞ্চ ফ্রেমওয়ার্ক ছিল। এটা টু জাজেস বেঞ্চের জায়গায় 3 জাজেস বেঞ্চ হয়েছে। এটাই স্বাভাবিক। আমরা আমাদের সুপ্রিম কোর্ট অ্যাক্ট 1956, দ্য নাম্বার অফ জাজেস যে অ্যাক্ট রয়েছে, এটা 6 টাইমস অ্যামেন্ডমেন্ট হয়েছে। 6 বার অ্যামেন্ডমেন্ট কেন করা হয়েছে? সুপ্রিম কোর্টের জাজের ক্যাপাসিটি আস্তে আস্তে বাড়তে বর্তমানে 34-এ দাঁড়িয়েছে ম্যাক্সিমাম, যদিও সেটা একটা কম রয়েছে ইনক্লুডিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে ধরে। তাহলে প্রশ্ন হলো, আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি একজন থাকেন আর তিনি যদি 6 মাস পর পর রিটায়ার হতে থাকেন, তাহলে এইভাবে তো জাস্টিস হ্যাম্পার হতেই থাকবে। নাম্বার 1 ভেরি ক্রুশিয়াল পয়েন্ট আমি রেজ করছি। এই পয়েন্ট এখনো পর্যন্ত কেউ রেজ করেছে বলে আমার অন্তত জানা নেই, বা জানলেও কেউ রেজ করার সাহস পায় না। আমি সাহস নিয়ে রেজ করছি। আই উইল ফেস দ্য কোর্ট, আই উইল ফেস দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। নাম্বার 1। নাম্বার 2, জাস্টিস খান্না 13th মে চলে যাওয়ার পর 14th মে থেকে যিনি নেবেন দায়িত্বে, B.R. গাভাই, জাস্টিস গাভাই হবে নেক্সট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তার কাছেও 6 মাস টাইম থাকবে, কারণ তিনিও 11th নভেম্বর 2025 রিটায়ার করছেন। তাহলে উনিও 6 মাসের বেশি টাইম পাচ্ছেন না। তাহলে অ্যাকচুয়ালি সলিউশনটা কোথায়? একটা মামলা শুনতে গেলে, এইরকম একটা গ্রিভিয়াস মামলা শুনতে গেলে মিনিমাম যে সময়টা দরকার, সুপ্রিম কোর্টে কয়েক লক্ষ কেসেস পেন্ডিং। আমি মনে করি সমস্ত কেসের আগে প্রায়োরিটি দিয়ে পশ্চিমবঙ্গের ডিএ মামলা, এসএসসি মামলা, এই দুটো মামলাকে সর্বাধিকার গুরুত্ব দিয়ে শোনা উচিত। এইটা আমি একজন বিং আ পার্ট অফ দ্য fraternity, being a part of the legal fraternity, এটা আমার রিকোয়েস্ট টু দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, হুইচ ইজ দ্য অ্যাপেক্স কোর্ট অফ ইন্ডিয়া। নাম্বার 2। নাম্বার 3, আজকের মামলায় যেটা হলো সেটা জাস্ট আ কোর্ট প্রসিডিংস, নর্মাল। কখনোই দুটো জাজ দিয়ে এত বড় মামলা শোনা আজ পর্যন্ত সুপ্রিম কোর্টের হিস্ট্রিতে হয়নি। সবসময় এগুলো অড নাম্বারে হয়, 5 জাজেস, 3 জাজেস, 7 জাজেস। আপনার মনে আছে কিনা জানি না, কেশবানন্দ ভারতী আমাদের যে ল্যান্ডমার্ক জাজমেন্ট, sorry, that was 11 judges bench, the constitutional bench, যেখান থেকে আমরা বেসিক স্ট্রাকচারের থিওরিটা পাই। তাহলে 11 জাজ, আমি বলবো 3 জাজও এটা ইনাফ নয়। এসএসসির মতো এতগুলো জীবন, এতগুলো মানুষের জীবন, এতগুলো চাকরি প্রার্থী এবং প্লাস ইনটু 4 করে দিন তাদের। এখন তো আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি মিনিমাম 4টে করে বা 5 জন করে মেম্বার। তাহলে 26,000 ইনটু 5 করলে যে নাম্বারটা দাঁড়ায়, এতগুলো জীবন, এতগুলো রাইট টু লাইফ, এতগুলো আর্টিকেল 21 এর আন্ডারে এতগুলো একটা রেসপন্সিবিলিটি। সুপ্রিম কোর্ট হচ্ছে আলটিমেট শেল্টার অফ দ্য জুডিশিয়ারি। সুপ্রিম কোর্ট হ্যাজ টু বি ভেরি কনসিয়াস টু টেক দ্য স্ট্রং ডিসিশন এগেইনস্ট দ্য টেন্টেড and for the eligible candidates both. Justice must be seen, and justice denied
জাস্টিস ডিলেড ইজ দ্য জাস্টিস ডিনাইড, এটা ওয়েল সেটেলড প্রিন্সিপলস। তো আজকের ডেট পর্যন্ত আমি বলতে পারি এসএসসি মামলার এই জাস্টিস খান্নার, অনারেবল জাস্টিস খান্নার আন্ডারে এর সমাধান না হওয়ার সম্ভাবনাই বেশি, এটা আপনি মিলিয়ে নেবেন। শুধুমাত্র যে এসএসসি না, ওবিসির মামলা যেটা চলছিল সেটাও কিন্তু পিছলো। হ্যাঁ, ওবিসির মামলার ব্যাপারটা তো অতটা গুরুত্বপূর্ণ নয়, সরি, যদিও ওটা সার্ভিস রিজার্ভেশনের সঙ্গে কানেক্টেড, কারণ ওবিসি মামলাতে আমাদের হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট যে রায়টা দিয়েছেন, দেখুন ক্যালকাটা হাইকোর্ট হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। সর্বোচ্চ যে হয় বা যারা হন বা যে প্রতিষ্ঠান হন তার একটা গুরুত্ব সবসময় অনেক বেশি থাকে, তার দায়িত্ব অনেক বেশি, এবং তাকে সবসময় কুল লাইক আ কিউকাম্বার থাকতে হয়। অর্থাৎ যত বেশি দায়িত্ব তত বেশি ঠান্ডা হতে হয় এবং তত স্লোলি ব্যাপারটাকে শুনতে হয়। তাই খুব তাড়াহুড়ো করে কিছু মার্ক্সবাদী কমিউনিস্ট কিছু লয়ার নিজেদের আখের গোছানোর জন্য যে কাণ্ড কারখানাগুলো এই বিগত 2 বছর ধরে বা 3 বছর ধরে করে চলেছে, সেগুলো কিন্তু মানুষ খুব শিগগিরই বুঝতে পারবে। কোনো পলিটিক্যাল পার্টিকে আমি এখানে ডিফেন্ড করছি না, আমার কাজ, আমি লিগাল ফ্রেটার্নিটির হয়ে প্রশ্ন তোলার অধিকার আমার রয়েছে। আই ডু হ্যাভ অল দ্য রাইটস টু প্রোটেক্ট মাই লিগাল ফ্রেটার্নিটি এবং টু হ্যাভ আ সে এগেনস্ট অর ফর মাই লিগাল ফ্রেটার্নিটি, what irrespective of judges and irrespective of the lawyers. So being a lawyer and practitioner of Supreme Court and High Court, it is my duty to raise my voice against this kind of malpractices done by this kind of lawyers. আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি, কারণ নাম নিচ্ছি না, বাট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কিছু লিস্টেড ফেমাস লয়ার রয়েছে, সো কল্ড ফেমাস লয়ার, তারা যেভাবে এই আন্দোলনকারীদের মাথাটা খেয়েছে, যেভাবে ব্রেন ওয়াশ করেছে, যেভাবে আশার আলো জ্বালিয়ে দপ করে প্রদীপের শিখাটা নিভিয়ে দিয়েছে, তার পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে। আর এই পরিণামের মানে অপারদর্শিতা, আমি বলবো ঠিক পরিণামদর্শিতা বা অপরিণামদর্শিতা দুটোই ভোগ করতে হবে এই মার্ক্সবাদী কিছু লিস্টেড কোট আনকোট লয়ার ক্যালকাটা হাইকোর্টের, যারা খুবই পরিচিত মুখ। বলুন সুরজিৎ বাবু, এখানেই প্রশ্ন, যারা যোগ্য তাদের চাকরি কেন বাতিল যাবে, এই প্রশ্নও কিন্তু যোগ্য প্রার্থীরা বারবার তুলছে, এবং যারা অযোগ্য তাদেরও তো আলাদা করে লিস্টেড করা যাচ্ছে না যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, কাউন্সিলের যে সাবমিশন গুলো আমি শুনেছি, তো স্টেট গভর্নমেন্টের যে কাউন্সিল ছিলেন তিনি যে প্রশ্নটা রেজ করেছেন সেই প্রশ্নটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। ল পয়েন্ট অফ ল থেকে সরি, সেই প্রশ্নটা হচ্ছে আমাদের এভিডেন্স অ্যাক্টে কোনো ডেটা, ইন্ডিয়াতে ডেটা প্রোটেকশন অ্যাক্ট চালু হয়েছে, এবং আমাদের যে ডেটাগুলো, আমরা কোনো ডেটাকে যখন আমরা ডেটাকে ডাম্প করে যখন কোর্টের কাছে এক্সিবিট করে আমরা প্রসেস করি বা কোর্টের কাছে আমরা প্লেস করি, কোর্টের কাছে আমরা এক্সিবিট করি, সেইটা কিন্তু দুটো সেকশন এখানে জড়িত, এভিডেন্স অ্যাক্ট এবং ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, এই দুটো আইন এখানে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। তো এখানে কোর্টও এটা প্রশ্ন তুলেছে 65B তে কোন ডেটাটা কার অথরাইজেশন আছে টু অথেন্টিকেট দ্যাট কাইন্ড অফ ডেটা প্রডিউসড বিফোর দ্য কোর্ট। এই প্রশ্নটা কিন্তু পয়েন্ট অফ ল, এটা কিন্তু ওই তথাকথিত স্বনামধন্য মার্ক্সবাদী ওই লয়ার গোষ্ঠী বা আইনজীবী গোষ্ঠী কিন্তু এটা প্রমাণ করতে পারেনি। নাম্বার 1, এটা হাইকোর্টও তারা স্যাটিসফাই করতে পারেনি, যেহেতু তাদের কাছে আরো অনেকগুলো পয়েন্ট ছিল। আমি কিন্তু চাকরি প্রার্থীদের পক্ষেই কথা বলছি, আমার এত বড় দুঃসাহসিকতা বা এত বড় ঔদ্ধত্য নেই যে যারা যোগ্য প্রার্থী, যোগ্য চাকরি প্রার্থী, তাদের বিপক্ষে আমি কথা বলবো। এটা আমি তো অমানুষ নই, আমি অমানুষের মতো কথা বলতে পারবো না, কিন্তু মোরালিটি, মায়া, কান্না, এসব দিয়ে তো আইন চলে না, এসব দিয়ে কোর্টও চলে না। কোর্টের পথে চলে, কোর্ট সংবিধান অনুযায়ী চলে, স্ট্যাটিউটের দ্বারা কোর্ট চলে, আর কোর্ট চলে তার কনসিয়েন্সে, অর্থাৎ ইকুইটি, জাস্টিস অ্যান্ড কনসিয়েন্স, এই 3টে প্রিন্সিপালস এর উপরে কিন্তু সুপ্রিম কোর্ট কেন, হাইকোর্ট কেন, সমস্ত কোর্ট ভারতবর্ষে চলে। তাহলে বলছেন যে ডেটাটা দেওয়া হয়েছে সেই ডেটাটা কতটা অথেন্টিক সেটাও প্রমাণিত নয়, এবং ওয়েমারশিপ নিয়েও একটা গন্ডগোল, যাকে টেন্ডার দেওয়া হয়েছিল সেই পঙ্কজ বনসাল, তিনি যেটা দিয়েছেন যারা যোগ্য প্রার্থী তারা সেটাকে নস্যাৎ করছে, বলছে সেটা কতটা অথেন্টিক সেটাও বোঝা যাচ্ছে না। তাহলে পুরো বিষয়টা তো তাহলে কোথাও একটা জটলা বাকি আছে, মানে এই জটগুলো কিভাবে ছাড়াবে? এই জটগুলো ছাড়াতে পারে একমাত্র
তদন্তকারী অফিসাররা, ইনভেস্টিগেটিং এজেন্সি এখানে সিবিআই আজকে কোর্টে একটা খামবন্দি একটা এনভেলপে একটা রিপোর্ট জমা দিয়েছে সুপ্রিম কোর্টে, যেটা আমি জানতে পারলাম। আমি তো সুপ্রিম কোর্টে প্রেজেন্ট ছিলাম না, তো আমি যেটা জানতে পারলাম সূত্র মারফত বা আমার সোর্স মারফত বা আমার সহ যারা আইনজীবী আমার সঙ্গে যারা কাজ করে সুপ্রিম কোর্টে তাদের মারফত জানতে পারলাম যে সিবিআই যে রিপোর্টটা দিয়েছে খামবন্দি এনভেলপে, সেই রিপোর্টটা কিন্তু জানতে চেয়েছিল আদার সাইড, অর্থাৎ স্টেট, বোর্ড, এসএসসি, তিনটে এখানে মেজর পার্টি। তিনটে স্টেট কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, বোর্ড মানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, এবং এখানে এসএসসি হচ্ছে আলাদা একটা ইনস্টিটিউশন, স্কুল সার্ভিস কমিশন। তিনটে কিন্তু আলাদা পার্টি মাইন্ডেড, তিনটেকে কিন্তু এক করে ফেলবেন না। মমতা ব্যানার্জি আইন জেনেই আইনটা ভাঙেন। আমি আবারও বলছি, মমতা ব্যানার্জি আমাদের চিফ মিনিস্টার আইনটা জেনেই আইনটা ভাঙেন। এইটা আমরা শুরু থেকে, আমার শ্রদ্ধেয় বলতে পারেন আমার মেন্টর, ওয়ান অফ মাই ফেমাস মেন্টার্স অরুণব ঘোষ, উনি যখন কথাগুলো বলতেন তখন উনার কথাগুলো লোক বিশ্বাস করতো না যে তোদের চাকরি এইভাবে হবে না। এই যে সরল সত্য জুডিশিয়ালি জাস্টিফাইড স্টেটমেন্টটা উনার কথাটা, তখন তথাকথিত বিজ্ঞজনেরা, তথাকথিত চাকরি প্রার্থীরা বিজ্ঞ মনে করেছিল, খুব বেশি ভরসা করে ফেলেছিল কিছু এক শ্রেণীর লয়ারের উপরে। আমি তাদের এগেনস্টে নই, তারাও আমার বন্ধু, তারা আমার যথেষ্ট সহৃদ্য বন্ধু, তাদের সঙ্গে আমার পরিচয় আছে, একসাথে ওঠা বসা চাকায় সবকিছুই হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি যখন একটা প্রতিবাদী মুখকে আশার আলো দেখাবো, শেষ আলোটা দেখাতে পারবো তো? আমি কোয়েশ্চেন মার্ক তুললাম ওই মার্ক্সবাদী কিছু লিস্টেড লয়ারদের প্রতি। বলুন, বিষয়টা হচ্ছে এই যে একটা প্রাইভেট এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এটাই বা কতটা অথেন্টিক? মানে একটা এসএসসির মতো সংস্থা, এসএসসির মতো একটা মধ্যশিক্ষক পর্ষদ, তারা দিচ্ছে একটা প্রাইভেট এজেন্সিকে। কিভাবে দেখছেন? এটা স্যাংশনই নেই আইনে, প্রথম কথা। তাই পঙ্কজ বানসালের এই পয়েন্টটা মমতা বললাম না, মমতা ব্যানার্জি আইন জেনে আইনটা ভাঙেন। আপনি কি ভাবছেন মমতা ব্যানার্জি গুলো জানতেন না? উনি সবকিছু জানতেন। মমতা ব্যানার্জি ইজ আ ভেরি খুব ট্যালেন্টেড স্টুডেন্ট অফ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। এটা আমার কথা নয়, শ্রদ্ধেয় তথাগত বাবু উনি খুব ভালো বলতেন যে সব থেকে মেধাবী ছাত্রী হলো ভারতীয় কমিউনিস্ট পার্টির সব থেকে মেধাবী ছাত্রী হলো আমাদের মমতা ব্যানার্জি। এই কথাটা আমি আজকে রিপিট করলাম কেন জানেন? কারণ সিপিএম পিরিয়ডেও কিন্তু এই চাকরি দুর্নীতি হয়েছে, কিন্তু এইরকম খোল্লা উলঙ্গ ভাবে হয়নি। সিপিএম কিছুটা কাপড় পরে করতো, আর টিএমসি পুরো উলঙ্গ ভাবে করেছে, যার ফলে নোক চোখ সব বেরিয়ে এসেছে। গণতন্ত্রের নোক চোখ যখন শাসকের বেরিয়ে আসে না, শাসককে পর্যদস্ত করার জন্য জনগণই যথেষ্ট। তাই এর উত্তর জনগণের কোলেই আমি ঢেলে দিলাম, জনগণের উত্তর দিয়ে দেবে। বিষয়টা হচ্ছে যারা যোগ্য প্রার্থী মানে তাদের ভবিষ্যৎ কি, যারা অযোগ্য তাদের ভবিষ্যৎ কি? এই যে 26,000, মোদ্দা কথায় 26,000-এর ভবিষ্যৎটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে? কারণ তারা দীর্ঘদিন দিনের পর দিন রাস্তায় বসে তাদের বয়স অতিক্রান্ত, প্রায় বয়স পেরিয়ে যাচ্ছে, তাদের কেরিয়ার নষ্ট হচ্ছে। এর সমাধানটা ঠিক কি? এর সমাধানটা একমাত্র সুপ্রিম কোর্টের হাতে। এখন এই সমাধান তো হাইকোর্টের হাতে নেই, হাইকোর্টের হাত থেকে বল বেরিয়ে গেছে। তো আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া 1 টাকা কি করবেন সেটা আমি এই মুহূর্তে বলবো না, জানলেও বলবো না। তবে আপনি যেহেতু কোশ্চেন করছেন সাংবাদিক হিসেবে, আমি আপনাকে কিছু ল পয়েন্টে কথা বলতে পারি। কি হতে পারে? নাম্বার 1, প্রথম যে কাজটা করবে, টেন্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট অথেন্টিক ওয়েতে with in consonance with the laws, the statutory laws. এই ইনকনসোনেন্স কথাটা আমি খুব জোর দিয়ে বলছি, কোট আনকোট। যদি কোনো কিছু ডেটা এখানে ডিসপ্যারেসি রয়েছে, ডেটার মিসম্যাচ রয়েছে, সমস্ত ব্যাপারটাই যেহেতু ডিজিটাল হয়ে গেছে, তো এখানে কিন্তু ক্লাউড টেকনোলজির অ্যাসিস্ট্যান্স সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নিতে পারেন। এটা আমি অ্যাজ এ লয়ার সুপ্রিম কোর্টকে, আমি যদি মামলাকারীর হয়ে আইনজীবী থাকতাম, আমার সাবমিশন থাকতো অনারেবল চিফ জাস্টিসের বেঞ্চে, 3 জাজেস বেঞ্চের কাছে, যে মাই লর্ড প্লিজ take the help of the cloud technology and the cloud technology expert. এখানে একমাত্র ক্লাউড টেকনোলজি দিয়েই এই ডেটা প্রোটেকশন এবং ডিজিটাল ডেটার যে সমস্যাটা, ডিসপিউটটা মেটানোর সম্ভাবনা রয়েছে। এটা আমি বলছি না, আমার অনেক এক্সপার্ট বন্ধু বান্ধব রয়েছে যারা ক্লাউড টেকনোলজি এক্সপার্ট, and they are the engineers, they are the software engineers and they are the cloud technology expert. তাদের কাছে আমি পরামর্শ করেই আপনাকে কথাটা বলছি। আমার সাবমিশন থাকতো, যদি আমি লয়ার হতাম এই মামলার কোনো পক্ষের হয়ে, বিশেষ করে যোগ্য প্রার্থীদের হয়ে, আমার সাবমিশন থাকতো, মাই লর্ড প্লিজ টেক হেল্প, প্লিজ টেক অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য এক্সপার্ট, বিকজ আমাদের আইনেই রয়েছে এক্সপার্ট ওপিনিয়ন।
এভিডেন্স একটাই রয়েছে, এক্সপার্টস ওপিনিয়ন নিয়ে, ক্লাউড টেকনোলজি এক্সপার্টস ওপিনিয়ন নিয়ে এই সমস্যার সমাধান করা যেতে পারে খুব সহজে। বলুন। আর একটা বিষয় যাবো, শুধুমাত্র যে এই এসএসসি নিয়ে চলছে তা নয়, আমরা লাগাতার দেখেছি যে আরজি করের মামলা, যেটাও খুব গুরুত্বপূর্ণ মামলা, এবং সেই মামলাও কিন্তু কোথাও আস্থা না রাখতে পেরে অভয়ার বাবা মা গেল সুপ্রিম কোর্টে, মানে একদম নির্দিষ্টভাবে একদম বিচার পাওয়ার জন্য। কারণ আমরা দেখেছি সেশন কোর্ট মানে শিয়ালদায় আর যেভাবে চলছে, কিছুদিনের মধ্যেই হয়তো সন্দীপ রায় তাকে হয়তো মানে সাজা দেওয়া হবে বা দোষী সাব্যস্ত করা হবে, যেভাবে চলছে এগোবে। আমরা জানি হাইকোর্টে গিয়েছিল, হাইকোর্টেও সেইভাবে কিছু হয়নি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে। এখানেও আপনি কিভাবে, মানে এখানে কি রাজনীতি দেখছেন? কি মনে হয়, যেভাবে আমরা অভয়ার মৃত্যু দেখলাম, তারপরে মানুষ পথে নামলো, যেভাবে তার জাস্টিস চললো, কি বলবেন? আমি আবারও বলছি, জাস্টিস কথাটা এখানে সত্যের অপলক মাত্র। আরজিকর ম্যাটারটাতে সুমোটো অ্যাকশন কে নিয়েছিল? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। কার নেতৃত্বে? জাস্টিস অনারেবল রিটায়ার্ড জাস্টিস চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চন্দ্রচূড়ের নেতৃত্বে। আমি আবারও বলছি, জাস্টিস চন্দ্রচূড় যেটা করতে চেয়েছিলেন, উনি কিন্তু ক্রিমিনাল ট্রায়াল করতে চাননি। উনি এই মার্ডার কেসের ক্রিমিনাল ট্রায়াল করতে চাননি। সুপ্রিম কোর্ট ইজ নট দ্য ট্রায়াল কোর্ট। সুপ্রিম কোর্ট যেটা করতে চেয়েছিলেন, টু গাইড দ্য হোল doctors medical fraternity to have a guidelines so that they can go on very smoothly to control and manage their medical fraternity and administration in hospitals, private including private and government hospitals. এইটাই চন্দ্রচূড় করতে চেয়েছিলেন। তবে তিনি কতটা সফল হয়েছেন আপনারা সবাই জানেন। এটা তো ঠিকঠাক ভাবে এখনো পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি, এতেও অনেকগুলো ডিসপ্যারেসি রয়েছে। নাম্বার 1। নাম্বার 2 থাকলো দুটো পার্ট, মার্ডার অ্যান্ড রেপ, আর একটা পার্ট হচ্ছে করাপশন। দুটো পার্ট এখানে আছে আরজিকর ম্যাটারে। তাহলে দুটো পার্টের মধ্যে দুটো পার্টই কিন্তু ট্রায়াল কোর্টের ম্যাটার। ট্রায়াল কোর্ট এখন যেটা আপনারা শিয়ালদা কোর্ট বলছেন, তাহলে ট্রায়াল কোর্টেই তো ম্যাটারটা চলবে। বা প্রশ্ন হলো সুপ্রিম কোর্টে গেল কেন? অভয়ের মা বাবা কিন্তু নিজের সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি না। অভয়ের মা বাবারও অনেকগুলো, আমি নাম বলতে চাই না, তার মা বাবার নাম তো নেওয়া উচিত নয়, তবে তারা যেহেতু লেম্যান, তাদেরকে যেভাবে লিগ্যাল অ্যাডভাইস তাদের লয়াররা করছেন, তারা সেভাবে তারা সিদ্ধান্ত নিচ্ছেন। সুরজিৎ বাবু, একটু আগেই আপনি বললেন যে অভয়ের বাবা মাকে যারা লিগ্যাল অ্যাডভাইস দিচ্ছে, হয়তো কিভাবে দিচ্ছে না দিচ্ছে, এই প্রসঙ্গেই আমি যাবো। আপনি কি এর মধ্যে রাজনীতিকরণ দেখছেন? কারণ সম্প্রতি কুণাল ঘোষ একটি মন্তব্য করেছেন, তিনি বলছেন অভয়ার বাবা মাকে কেন্দ্র করে বা অভয়ার বাবা মার দুঃখ বেদনা যা আছে সেটাকে কেন্দ্র করে সামনে রেখে কিছু জন রাজনীতি করছে, তা বা তাদের রুটি শেখছে। কি বলবেন? আমি কুণাল বাবুকে খুব একটা পছন্দ করি না রাজনীতিবিদ হিসেবে, তবে ওনার কথাটা উড়িয়ে দেওয়াও যায় না। রাজনীতি কেউ করছে কি করছে না, কেউ ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে কি করছে না, সেটা তো সময়ই বলবে। তবে এখন যেটা বোঝা যাচ্ছে, সুপ্রিম কোর্টে যাওয়ার মতো অভয়ের মা বাবার একার পক্ষে সম্ভব ছিল না, যদি না কেউ ওদেরকে গাইড করে থাকে। কে গাইড করছে, কারা গাইড করছে, আপনিও জানেন। তবে এইখানে আমি খুব ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি একটা কথা বলতে চাই, কোনো বিশেষ রাজনৈতিক দল, হতে পারে সেটা বামপন্থী, আমি জানি না, নট শিওর, কোনো প্রমাণ নেই তো তাই বলতে পারছি না, আমি বলছি হতে পারে, দেয়ার ইজ প্রবাবিলিটি। তো কোনো বামপন্থী, কোনো আমি যে একটু আগে যে কথাগুলো বললাম, কোনো বামপন্থী বাম মনস্ক কিছু লয়ার বা আইনজীবী যে পেছনে নেই, সেটাও উড়িয়ে দেওয়া যায় না। তবে আমার দুটো প্রশ্ন, এক, ট্রায়াল কোর্টেই হবে, নাম্বার 1। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কখনো ট্রায়াল করে না, নাম্বার 1। নাম্বার 2, ট্রায়াল কোর্টে যদি কোনো ডিসপ্যারিটি বা কোনো কিছু ডিসপিউট থেকে থাকে বা কোনো এরর থাকে, তার জন্য সিআরআর রয়েছে, ক্রিমিনাল রিভিশনে চলে যাও, তার জন্য রিভিশন করা যায়, রিভিশন পিটিশন করা যায় হাইকোর্টে। তাহলে সুপ্রিম কোর্টে কেন ডাইরেক্ট? তার মানে কি এখানেও কি কোনো অভিসন্ধি রয়েছে? জানি না, প্রমাণ নেই। তবে লজিক্যাল ডিডাকশন বলছে সন্দীপকে বাঁচানোর চেষ্টা কি, মানে সেটা কুণাল ঘোষও বলছেন যে কোনোভাবে রাজনীতি করে সন্দীপকে বাঁচানোর চেষ্টা চলছে। দেখুন, আমি সন্দীপ ঘোষকে তো আমি অ্যাকিউজড বলতেই পারি, উনি কো অ্যাকিউজড। ডিএনএ রিপোর্ট বা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের যে রিপোর্ট, তাতে কিন্তু একাধিক সিমেন্ট পাওয়া গেছে বডির উপরে, ডেড বডির উপরে বা অভয়ের ডেড বডির উপরে। তাহলে এই একাধিক সিমেন্টের যে ডিএনএ টেস্টের যে রিপোর্ট, এবং একজন মহিলাও পাওয়া গেছে, তাহলে এইগুলোকে কি কোরাবোরেট করবে না ট্রায়াল কোর্ট? ডেফিনেটলি করবে। তাহলে নাম্বার 1, তাহলে এইগুলো কি সুপ্রিম কোর্টে দেখার দায়িত্ব? ডেফিনেটলি নয়। সুপ্রিম কোর্ট কি করতে পারে? সুপ্রিম কোর্ট অ্যাডভাইজারি কোর্ট হিসেবে অ্যাডভাইস দিতে পারে যে ট্রায়াল কোর্ট, তুমি এটা ভুল করছো, তুমি এটা ঠিক পথে যাচ্ছে না ট্রায়ালটা, তুমি সঠিক পথে ট্রায়ালটাকে গাইড করতে পারেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট। তবে আমার প্রশ্ন, রিভিশনে হাইকোর্টে না গিয়ে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে কেন?
একদম শেষ প্রশ্ন করব, প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী এবং সেখানেও কিন্তু রীতিমতন আমরা দেখেছি আমাদের যে আগের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জেলে, নতুন যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাকেও কিন্তু রীতিমতো প্রশাসনিক বৈঠকে তিনি মানে তার উপরে বিরক্ত প্রকাশ করলেন। কেন না স্কুলে সেমিস্টার চালু করা নিয়ে এবং কার পারমিশন নিয়ে সেমিস্টার চালু করা হয়েছে সেই নিয়ে তিনি ক্ষিপ্ত, মুখ্যমন্ত্রী ক্ষিপ্ত, কার থেকে পারমিশন নেওয়া হয়েছে কি বলবেন? মানে শিক্ষামন্ত্রী কি কোনো পারমিশন, মানে তিনি শিক্ষাক্ষেত্রে কি করবে তার পারমিশন নেওয়ার সেই যোগ্যতা নেই নাকি? মানে কি মুখ্যমন্ত্রী কি বোঝাতে চান? তার মানে এখান থেকে বোঝা গেল যে কোনো মন্ত্রী যদি ভালো কিছু করে তাও পারমিশন নেয়, আবার যদি চুরি করে চাকরি বিক্রি করে তাও পারমিশন নেয়। অর্থাৎ এখান থেকে তো খুব ক্লিয়ার ছবিটা। তাহলে কোনো ভালো কাজ করতে চেয়েছিলেন আমাদের এডুকেশন মিনিস্টার ব্রাত্য বসু, সে হতে পারে সেটা নিয়ে তর্ক থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, তার পক্ষে বিপক্ষে দুটো যুক্তি দেওয়া যেতে পারে, কিন্তু উনি তো কিছু ভালো করার চেষ্টা করেছিলেন। তার মানে এইটা তো ক্লিয়ার যে মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় যদি কেউ ভালো কিছু করতে চায় তাও সেটা ম্যাডামের পারমিশন লাগে, আর চুরি করতে গেলেও করাপশন করতে গেলেও সেটা ম্যাডামের পারমিশন ছাড়াই হয়। বলছেন পার্থ চট্টোপাধ্যায় যে কারাপশনটা করেছে তাহলে সেটাও ম্যাডাম মানে আমাদের রেসপেক্টেড সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের পারমিশন নিয়ে। আমি যেটা বলতে চাইছিলাম ব কলমে নয়, আমি বলছি ডিরেক্টলি একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এটা আমার গুরুদেব, আমার ওয়ান অফ মাই মেন্টরস অরুণাবু স্যার বলে গেছেন। আমি কথাটা না খুব সম্মান দিই মানুষটাকে, মানুষটার মধ্যে কোয়ালিটি, প্রচুর কোয়ালিটি আছে। আসলে না জহরে জহর চিনে আর সুরে চিনে, কি চিনে বাকিটা আপনারা বুঝে নিন। তো আমার প্রশ্ন দুটো, কালেকটিভ রেসপন্সিবিলিটি অফ দ্য মিনিস্ট্রি, অর্থাৎ মন্ত্রিসভার যে যৌথ দায়িত্ব থাকে, যেটা ফিরহাদ হাকিম কিছুদিন আগে পার্থ চ্যাটার্জির অ্যারেস্ট হওয়ার আগে পর্যন্ত বলেছিল যে না পার্থদার অন্যায় করেছে মানে এটা আমাদেরও অন্যায়, আপনারা জানবেন। তাহলে ফিরহাদ হাকিমও কিন্তু জানে যে একটা মন্ত্রিসভা যৌথভাবে দায়িত্ববান থাকে আমাদের বিধানসভায়। তাহলে এই কালেকটিভ রেসপন্সিবিলিটি অফ দ্য মিনিস্ট্রিজ, এই কথাটা কি মমতা ব্যানার্জি জানেন না? খুব ভালোভাবে জানেন, হয়তো আমার থেকে একটু বেশি ভালো জানেন মমতা ব্যানার্জি। কিন্তু যত ঘটনা হয়, যত স্ক্যাম সামনে আসে, মুখ্যমন্ত্রী তো সরাসরি বলে আমার কাছে খবরই ছিল না, আমি জানি না। যেমন সম্প্রতি আরজিকর নিয়ে এত ঘটনা যেখানে একটা পাচার চলতো সামনে এসছে, এত দুর্নীতি হয়েছে, তিনি কিছুই জানেন না, কিন্তু তিনি স্বাস্থ্যমন্ত্রী। আমি প্রশাসনের ক্ষেত্রেও যদি দেখি, সম্প্রতি তারই দলের বাবলা বলে একটি নেতা তিনি খুন হলেন প্রকাশ্যে, তারও দায়ভার প্রশাসনের ওপরে, পুলিশের ওপরে চাপাচ্ছে এবং অপদার্থ বলছেন তিনি প্রশাসনিক বৈঠকে, তিনি কিন্তু পুলিশ মন্ত্রী। তাহলে তিনি কিছুই জানেন না, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, কি বলবেন? তিনি আরেকটা জব করে তিনি ভূমি রাজস্ব মন্ত্রী, খুব ইম্পর্টেন্ট একটা দপ্তর। তার মানে দেখা গেল যে চোর সেই আবার বলে আমার বিচার চাই। যে চুরি করছে দেখবেন মাঝে মধ্যে দেখবেন বাসের মধ্যে দেখবেন পকেট মারি হয়, যে পকেট মার না সেও বলে এই পকেট মার করে চিৎকার করে। তাহলে এক্স্যাক্টলি ঘটনাটা কিন্তু এটাই ঘটছে, মানে যে চোর চুরি করছে সেই বলছে চিৎকার, এই চোর ধরো চোর ধরো চোর ধরো। এই পলিসিটা মমতা ব্যানার্জি ফলো করছে, এটা ভেরি ভেরি ওয়েল নোন পলিসি আমাদের গ্রাম্য জীবনে, আমাদের শহুরে জীবনে। বলছেন সরকারি হাসপাতালে অভয়ার যে মানে যে ঘটনাটা ঘটলো সেটা সরকারি হাসপাতালে ঘটেছে এবং তখন যিনি ভারপ্রাপ্ত ছিলেন কমিশনার বিনীত গোয়েল, তিনি তার মানে তিনি বিষয়টাকে দেখেছেন। মুখ্যমন্ত্রী কি বললেন যে না আমার আন্ডারে হয়েছে, মানে আমার এবং তিনি বকাও খেয়েছেন। তিনি ভাইপোর পরামর্শ ওখানে গিয়েছিলেন, পরে তিনি দিদির কাছ থেকে বকা, এবং তিনিও মাঠে নেমেছেন জাস্টিসের জন্য। ব্যাপারটা হচ্ছে এই যে বললাম যে চোর চুরি করে যখন বলে আমিও মানে এই চোরে চুরি করে নিয়ে পালিয়ে গেল, এই পলিসিটাই ফলো করছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি তো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মেধাবী ছাত্রী, তো উনি পদে পদে তার এক্সামিনেশন পাস করে 100 প্রতিটা পয়েন্টে 100 তা আমার দুটো সাজেশন থাকবে মমতা ব্যানার্জির কাছে। জানি না, আমি তো খুব ছোট মানুষ, উনি আমার সাজেশন নেবেন কিনা আমি জানি না, উনি ম্যাডাম চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। দুটো সাজেশন, এক, আপনার যদি ক্ষমতা থাকে আপনি যে রিপোর্টগুলো, যে সিসিটিভি ফুটেজগুলো হ্যান্ড ওভার করা হয়েছিল, যেটা সুপ্রিম কোর্টেও আমাদের কি বলবো, আমাদের শ্রদ্ধেয় সিনিয়র লয়ার সিব্বাল এটা নিয়ে তাকেও মুখোমুখি হতে হয়েছিল, আমাদের স্টেটের লয়ার বা আমাদের যারা স্টেট বলছে আমাদের যারা চাকরি প্রার্থীদের লয়ার, তাদের মুখোমুখি হতে হয়েছিল আর কি। দুটো কথা মনে উঠেছে। নাম্বার ওয়ান, সিসিটিভি ফুটেজে যে সেকেন্ডস টোটাল কাউন্টস নাম্বার অফ মিনিটস সেটা খুবই সামান্য,
সেইটাকে যদি আপনি আলাদা আলাদা পার্টে 10টা পেন ড্রাইভে দেন, তার মানে এটা প্রমাণিত হয় না যখন টোটাল নাম্বার অফ আওয়ার্স, নাম্বার অফ মিনিটস, টোটাল ফুটেজটা রয়েছে। নাম্বার 1, যদি পারেন সৎ সাহসটাকে এটা দিয়ে কোঅপারেট করুন সিবিআই কে। নাম্বার 1, যদি আপনি সত্যি বিচার চান অভয়া কাণ্ডে। আর নাম্বার 2, এভিডেন্স ট্যাম্পার করেছে আপনারই পুলিশ, সুতরাং আপনি পুলিশ মন্ত্রী হিসেবে তার দায়ভার নিয়ে রেজিগনেশনটা দিন। যদি আপনাকে 26-এ তো ভোট ফেস করতে হচ্ছে, 26-এর আমি জানি আপনি 1000 টাকার মন মোহিনী একটা প্রজেক্ট দিয়ে মানুষের মনকে মোহিত করে রেখেছেন। ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেওয়ার একটি কথা সরকারি তরফ থেকে জানানো হয়েছে, কি বলবেন? মানে তাহলে কি সেই গিমিক বা যে ট্রিক্স সেটা চালু হয়ে গেল? দেখুন, মমতা ব্যানার্জি যেটা গিমিক্স, যে ডোল পলিটিক্সটা করছেন, এটা শুধুমাত্র উনি তো দাবি করেন ওনাকে থেকে শিখেছে, তাহলে আসাম, মধ্যপ্রদেশ, এখানে কি ওনাকে থেকে শিখেছিল? সেখানে তার আগে থেকে আছে। তো প্রজেক্টটা ডেফিনেটলি ভালো। আমি মনে করি ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এই যে প্রজেক্ট, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট ছিল, ঠিক আছে? যে ডাইরেক্ট ব্যাংকের অ্যাকাউন্ট খুলিয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে যে যদি 10খানা ভালো কাজ করে থাকে, তার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি যে ব্যাংক অ্যাকাউন্ট খোলানো। SBI তে এখন গ্রামে গঞ্জে দেখবেন সবার এখন ব্যাংকে একটা অন্তত সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। কেন অ্যাকাউন্ট রয়েছে? যাতে এই যে দেখুন আবাস যোজনার টাকা, বার্ধক্য ভাতার টাকা, সমস্ত টাকাগুলো ডিবিটি হয়ে যাচ্ছে, তার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তাতেও তো আবাস যোজনায় ভুরি ভুরি দুর্নীতি, আবারও সম্প্রতি দুর্নীতি। দুর্নীতি কেউ যদি মনে করে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে দুর্নীতি করব, তাকে রেসপন্সিবিলিটি নিয়ে তাকে ফেস করতে হবে জনগণকে নেক্সট ইলেকশনে। সেটা জনগণ বুঝে নিক, ওই পার্টটাতে আমি যেতে চাইছি না। আমার পার্ট যেটা হলো জনগণকে সচেতন করা। বাবা, তুমি 1000 টাকা 1200 টাকাতে সন্তুষ্ট, না মাসে 50,000 টাকা বেতন নিয়ে সসম্মানে বাঁচতে সন্তুষ্ট? এটা তোমরাই ঠিক করো। আপামর জনগণের প্রতি এটাই আমার বার্তা। অসংখ্য ধন্যবাদ সুরজিৎ বাবু, আপনি এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন। অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন। নমস্কার। নমস্কার।